হ্যালো এভরিওয়ান, অনেকদিন বাদে আবার বেরিয়েছি দূরপাল্লা ঘুরতে। তো আজকে আমরা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। বেরোনোর টাইম যা ছিল তার থেকে 1 ঘন্টা লেটে, মানে সকাল 6টায় ভেবেছিলাম বেরোবো, সেখানে 7টা বেজে গেছে। আর এবার আমরা কোথায় যাচ্ছি এখনো ঠিক নেই। ছুটি পেয়েছি কয়েকদিন, তার জন্য বেরিয়ে পড়েছি বাক্স প্যাটরা প্যাকিং ট্যাকিং করে টোরে নিয়ে। এখন আপাতত আজকে যাচ্ছি শিলিগুড়ি, মানে শিলিগুড়ি বা তার আশেপাশে নাইট স্টে করবো। তারপর কালকে সকালে ঠিক করব যে পাহাড়ের দিকে যাব, মানে লাভার দিকে যাব না ডুয়ার্সের দিকে যাব। এই দুটোর মধ্যে এখন অব্দি কিছু ঠিক নেই, আমরা কোনো বুকিং টুকিং কিচ্ছু করিনি, শুধু গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি। কিছু বলো, অনেকদিন বাদে আবার বেরিয়েছো। কিছুদিন আগে শরীর খারাপ ছিল, একবার শরীর ঠিক হয়েছে বলে বেরিয়েছে ঘুরতে। মানে আমরা না ঘুরতে গিয়ে থাকতে পারছিলাম না, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে। আর দারুণ রাস্তায় যাচ্ছি, এখন ভালো লাগছে চালাতে। আমি চালাতে চাইছি, আমাকে দিচ্ছে না। আমি শিখেছি একটু একটু, কিন্তু আমাকে ভরসা হচ্ছে। বলো। এই তো সবে আমরা যাত্রা শুরু করলাম, বহরমপুর বাইপাস ধরে চলেছি আপাতত শিলিগুড়ি গন্তব্য। তো অনেকদিন পরে লং ড্রাইভে পেরে ভালোই লাগছে। লং মানে ভালো লং ড্রাইভ। হ্যাঁ, প্রথমবার শিলিগুড়ি থেকে দেখি পাহাড় যদি উঠতে পারি। মানে আমরা ট্রিপে গেছিলাম, তার থেকেও মনে হচ্ছে এবারের ট্রিপে আরো বেশি রাস্তা, তাই তো? না, একই রকমই রাস্তা, প্রায় কিলোমিটার ডিস্টেন্সে একই হবে, প্রায় ওর দুটোই 400 কিলোমিটারের কাছাকাছি। এই যে এই রাস্তাটা হলো বহরমপুর বাইপাস, মানে এটা কিছুদিন আগে চালু হয়েছে। এটা NH-12। আগে বহরমপুর শহরের মধ্যে দিয়ে যেত, এখন এটা বাইপাস করে দিয়েছে। আর রাস্তাটা দারুণ রাস্তা, আর এখনো বেশ ফাঁকা ফাঁকা। এখন সকাল 7টা 15। আগে যখন শহরের মধ্যে দিয়ে যেতে হতো তখন খুব দেরি হতো, অনেক সময় লাগতো। এখন এখানে দুর্দান্ত রাস্তা। বহরমপুর থেকে বেরিয়ে এটা আমাদের ফার্স্ট টোল প্লাজা চলে এলো, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা হচ্ছে ফার্স্ট টোল প্লাজা। এখানে লাগবে, এখন রেটটা একটু বেড়ে গেছে, এবারে লাগবে কত লেখা আছে কোথাও? 120 টাকা। এই যে পলসন্ডার দিকে যাচ্ছি, এখান থেকে পলসন্ডার কত কিলোমিটার আছে? 5-6 কিলোমিটার বাকি আছে, এখানে দেওয়া রয়েছে। সোজা গেলেই পলসন্ডাতেই সেই আছে পরপর বেশ কয়েকটা বিখ্যাত ধাবা। একটা আমরা যাই মাঝে মাঝে, পাপ্পু ধাবা। এটা হলো নবগ্রাম। ফারাক্কা বোধহয় আর 75 কিলোমিটার আছে এখান থেকে, তাই তো? এখানে দুটো রাস্তা ভাগ হচ্ছে, আমরা নিচ্ছি সোজাটা। এটা ছোট রাস্তা, গ্রামের মধ্যে ঢুকছে ওটা ভেতরে। ডাইভারশনটা দিয়েছে স্পিডটা লিমিট করার জন্য। এই যে বাঁদিকে চলে আসছে পাপ্পু ধাবা, যেটাতে আমরা মাঝে মধ্যে আসি। পাপ্পু ধাবা ক্রস করে গেলাম। এই যে এটা হলো বোলপুর, রামপুরহাট রেখা আছে সব সোজা। এখনো NH-12 চলছে। NH-12 এখন কত কিলোমিটার পর্যন্ত? পুরো একবারে পুরোটা শিলিগুড়ি অব্দি NH-12। নামটা চেঞ্জ হবে কিছু কিছু জায়গায়। এখন বাজে সকাল এই যে 7টা 50, আর আমরা এসছি ক কিলোমিটার এখন অব্দি? মোরগ্রাম। এটা কত কিলোমিটার রাস্তা এসছি? 43 আসা হয়েছে সবে। ওই টাইম বাড়ি থেকে 40 মিনিটের মতো লেগেছে একটু আসতে। বেশ গরম পড়ে গেছে, মানে আমরা এখনো গাড়িতে এসি চালাইনি, তা বুঝতে পারছি। বাইরে একবারে ঝলমলে রোদ, আর ভালোই গরমও লাগছে। এবার এটা আমরা ঢুকেছি সাগর দিঘিতে, আর এখন বাজে হলো সকাল 8টা 11। 1 ঘন্টা লাগলো বহরমপুর থেকে সাগর দিঘি। এরপরে পাওয়ার প্ল্যান্টটা আসবে, ভালো লাগবে যেতে। সবই ঠিক আছে। মিমিকে দেখানো হয়নি এই পুরো ট্রিপটাতে, বসেছিল চুপ করে পিছনে, শরীরটা একটু খারাপ। 8টা 15, সকাল 8টা 15। এখন বেশ গরম। এবারে আমরা ক্রস করব আহিরন ব্রিজ, মানে আয়রন থেকে আহিরন এই নামটা ভাবা হচ্ছে।
এই যে নাম্বারটা দেওয়া আছে, ব্রিজ নাম্বার 340A, এটা নতুন করেছে নাকি? বাঁ দিকটায় কাজ হচ্ছিল বলে রাস্তা একটা দিক বন্ধ ছিল, এইখান দিয়ে আপ ডাউনটা হচ্ছে। ওই ওই বাঁ দিকের ওই ব্রিজের ওখানে কোনো কাজ হচ্ছে, ওটা বন্ধ আছে। কিরকম আওয়াজ হচ্ছে না? এটা হচ্ছে তোমার ক্যানেল, যেটাতে গঙ্গার জল যাচ্ছে, এটাতে গঙ্গার ব্রিজ হচ্ছে। এটা ক্যানেলটা? হ্যাঁ, এই ক্যানেল দিয়ে প্রাকৃতিক জল ফেলছে, তাহলে মেন যে গঙ্গার জল তো বয়ে নিয়ে যেতে পারছে না, সব জলটাই তো ফারাক্কা দিয়ে চলে যায়, এই ফারাক্কা থেকে পদ্মা দিয়ে চলে যায়। আগে হচ্ছে নাব্যতা বাঁচানোর জন্য হ্যাঁ এই একটা ক্যানেল বানানো হয়েছে, এই ক্যানেলের উপরেই এটা আইরন ব্রিজ। এবার আমাদের আসছে আমাদের যাত্রাপথে যে সেকেন্ড টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম কি গো? এখানে 75 টাকা লাগছে। এটাও সে একই, বহরমপুর ফারাক্কা হাইওয়েজ লিমিটেড। এখানটা একটুখানি কনজেস্টেড হয়ে আছে, অনেক গাড়ি, সকাল সকাল কত গাড়ি বাবা। সেকেন্ড টোল বহরমপুর ফারাক্কা NH12 এর ওপর। নো ক্যাশ, only ফাস্ট ট্যাগ। সেকেন্ড টোল। এখন সকাল 9:20, আমরা এখনো ফারাক্কা ঢুকিনি, এবার ঢুকবো, মানে 9:30টার মধ্যে ফারাক্কা ঢুকবো। ফারাক্কা ঢোকার আগে রাস্তায় অনেক জায়গায় কাজ হচ্ছে, ওই 4 লেনের বদলে 2 লেন করে রেখে দিয়েছে, মানে ডাইভারশন করে রেখেছে, সেজন্য স্পিডটা বেশি তোলা গেল না, সময়টা বেশি লেগে গেল। তো ব্রেকফাস্ট কিছু করা হয়নি, বাড়ি থেকে নিয়ে এসেছি বাটার টোস্ট আর জ্যাম টোস্ট। তা আমি এখন সেটাই খেয়ে নিচ্ছি, জোর খিদে পেয়ে গেছে, মেয়ে খেয়ে নিচ্ছে আগে, মেয়ের বাবা খাবে দেরি করে, মানে এখনো কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে, পেট্রোল পাম্প দেখছি আমরা, পেট্রোল পাম্প দাঁড়িয়ে তখন সেখানে একটু টি ব্রেক নেওয়া হবে। আমরা এখন ফারাক্কা ব্রিজে উঠবো। এই তো ফারাক্কা চলে এসছে। এই তো আমরা ফারাক্কা ব্রিজে উঠেছি। এর আগে অনেকবার গেছি, এর আগে অনেকবারই গেছি, বাসে ট্রেনে গেছি, কিন্তু নিজে গাড়ি চালিয়ে কোনোদিন যাইনি, এটা প্রথমবার হচ্ছে। এখানে বেশ জ্যাম, মানে অনেক গাড়ি, আর এখন পুরো ওয়ার্কিং ডে, পিক টাইম, অফিস টাইম, এমনিতে প্রচুর যাচ্ছে, গাড়ি যাচ্ছে প্রচুর। এই যে দেখো বাঁ দিকটা দেখো কত জল, এটা পদ্মার দিক, বাঁ দিকটা গঙ্গা, ডান দিকটা পদ্মার দিক, গাড়ি থেকে কিছু দেখা যাবে না। আমরা এর আগে ফারাক্কা, আমরা এর আগে একবার এক্সকারশন এসেছিলাম না গো স্কুল থেকে, সেবার আমরা ফারাক্কা পুরো এই ব্যারেজটা হেঁটে পার করেছিলাম, হেঁটে ঘুরে দেখেছি পুরোটা। কতগুলো লক গেট ছিল গুনেছিলাম, আমি ভুলে গেছি কতগুলো আছে। 108টা লক গেট আছে, লক গেটে কাজ করতে। 108টা লক গেট মেবি, পারবি যাবি নাকি হেঁটে হেঁটে? হাই তুলছে বসে বসে। ফারাক্কা ব্যারেজের অবস্থা কিন্তু একই রকমই আছে। ওই পাশে আরেকটা ব্রিজ হচ্ছে দেখো, ওটাই তখন NH-টা ওটা দিয়ে যাবে ওই পাশে পদ্মার মাঝখান দিয়ে নাকি? এটা লোডটা কমানোর জন্য ওটা বানানো, আরেকটা ব্রিজ হচ্ছে, এটা রিপেয়ারিং করে করে চলছে এরকম। না না, ওখানে বাংলাদেশ না, ওটা ভারতীয়। হয়ে গেল আমাদের ট্রেন যাচ্ছে ফারাক্কা ব্যারেজে, ট্রেন দেখে নিলাম। এই ট্রেনটা ফিরছে, কোথা থেকে আসছে এটা? দার্জিলিং থেকে আসবে, NGP টাটা থেকে আসছে, মজা লাগছে দেখতে কিন্তু। মিয়াও মিয়াও বাই বাই মিয়াও মিয়াও ট্রেন। এটা আমাদের আজকের যাত্রাপথে 3rd টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, ফারাক্কা রায়গঞ্জ। এটা এখানে লেখা রয়েছে 140 টাকা লাগবে। বাবা এটা রেট এত বেশি কেন? এটা 140 টাকা। We are এই passing রাস্তার মধ্যে 3খানা টোল দেওয়া হয়ে গেল। বাবা মিনি কিছু বলবে? ও মিনি, আমি মোবাইল খুঁজছি। দেখো ইয়ে 3rd টোল ক্রস করছি, টোলই টোল দিয়ে যাচ্ছি শুধু। বাবা হ্যাঁ 140 টাকা লেখা রয়েছে, আর আপ ডাউন করলে ওরা 210 টাকা। 18 মাইল এটার নাম। 18 মাইল? ও এই টোল প্লাজাটার নাম হলো 18 মাইল, মানে প্রত্যেকটা টোল প্লাজারই একটা করে নাম থাকে না? এই এলাকার নাম বলতে পারি না, এলাকার নাম হলে হয়।
এই যে আমরা একটু টি ব্রেক নিচ্ছি, গাড়ি থামিয়েছি একটা পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। আর কত মশাই খেয়ে নিচ্ছে এখানে ব্রেকফাস্ট, আমরা আগে খেয়ে নিয়েছিলাম। মেয়ে নামেনি, মেয়ে কি করছে দেখুন, বসে 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 মোবাইল, একটা মোবাইল পেয়ে গেছে, ব্যাস এখন ওর জগতে ঢুকে গেছে। এই যে আমরা একটু টি ব্রেক নিচ্ছি, চাটা সাথে করে নিয়ে এসেছি। এই যে একজন ভদ্রলোকের সাথে আলাপ হলো, উনি বহরমপুর থেকে এসছেন। এই যে ওরা দুজনে কথা বলছে, বহরমপুর থেকে এসছেন। হয়ে গেছে আমাদের টি ব্রেক নেওয়া, এবার আমরা আবার রওনা দিচ্ছি। এখান থেকে মালদার পারদেশি ধাবাতে আমরা লাঞ্চ করে হয়েছিলাম, কিন্তু অনেক আগে পৌঁছে যাবো। আর 57 কিলোমিটার আছে, 1 ঘন্টা মতো দেখাচ্ছে, চলে যাই। ও আর 37 কিলোমিটার আছে, আমরা মানে মালদার এই পারদেশি ধাবার 37 কিলোমিটার আগে দাঁড়িয়েছিলাম একটা পেট্রোল পাম্পে। চলো যাই, হয়ে গেছে। আমরা ঢুকে গেছি কালিয়াচকে, আর কালিয়াচকে সে বিখ্যাত জ্যামে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে অনেকক্ষণ ধরে। আর সামনেটা দেখাচ্ছি আমি কিরকম জ্যাম। এই দেখো জ্যাম, কত গাড়ি। আর এখন আর কয়েকদিন বাকি আছে, মনে হয় 2-1 দিন বাকি আছে ঈদের, সেই জন্য আরো বেশি জ্যাম। কালিয়াচকে এমনিতে বরাবরই তো জ্যাম হয়। আমি আজ থেকে 12-13 বছর আগে মালদা আসতাম ওই বোর্ডের খাতা দেখার জন্য, খাতা নিতে দিতে, তখন আমি এখানে জ্যাম পেয়েছি। তখন তো বাসে আসতাম, আর বাসের মধ্যে এখানে প্রায় 1-1.5 ঘন্টা বাস দাঁড়িয়ে থাকতো। অনেকদিন আগের, তখন 4 লেন ছিল না এখানটা। এখনো তো 4 লেন হয়েছে, ওইটা রাস্তাটা চওড়া হয়েছে, কিছুটা ক্লিয়ার হয়েছে, আগে আরো কনজেস্টেড ছিল। বাদিকটা হচ্ছে মালদা শহরে ঢোকার রাস্তা, আমরা বাইপাসটা নিলাম। আমরা হচ্ছে বাইপাস দিয়ে যাচ্ছি, মালদা বাইপাস দিয়ে, আমরা শহরের মধ্যে ঢুকছি না, মালদা বাইপাস। এই যে মালদা, এটা মালদা শহরে যাওয়ার রাস্তা। ওটা একটা ছিল, আর ওই তো ওইটাই, ওই রাস্তাটাই যাচ্ছে। মালদা বাইপাস দিয়ে যাচ্ছি। মালদা বাইপাসটা নিলাম। আমরা বহরমপুর থেকে বেরিয়ে যেরকম বাইপাস পেলাম, ওরকম মাখনের মতন দাম কিন্তু এখন অবধি পেলাম না, তাই না? বিভিন্ন পাবে, ওই দিকে আরো পাবে, এরপরে পাবো। এখন বিভিন্ন জায়গায় রিপেয়ারিং চলছে, এই দিকে এই দিকে ভালো আছে ফাঁকা। আমরা চলে এসেছি পারদেশি ধাবাতে। এই যে পারদেশি ধাবার পার্কিং এরিয়া, এখানে এখন গাড়ি পার্ক করছি। বাইরের ফ্রন্টের দিকটাতে ওরা পার্কিং করতে দেয় না, ওদের ভেতরে যেখানে পার্কিং এরিয়া সেখানেই পার্ক করতে হবে। এসছি পারদেশি ধাবা, কি বড়, অনেক বড়। ওদের পার্কিং এরিয়াটাও বেশ বড়, আর ধাবাটাও বেশ বড়, আর বেশ সুন্দর দেখতে। ভেতরটা ঢুকি, পরিষ্কার হচ্ছে সব। আমরা তো অনেক আগে চলে এসেছি, 11টা বাজে নাকি, কটা বাজে? সকালে 11টা। ধাবার ভেতরটা আরো, ওদের এই ডাইনিং এরিয়া ছাড়া আরো আছে গো। আমরা বসে আছি পারদেশি ধাবাতে, কিন্তু লাঞ্চের টাইম এখনো শুরু হয়নি। 11টা বাজে, 11টা বাজে বোধহয়। লাঞ্চ হতে আরো মিনিমাম 8 ঘন্টা লাগবে বলছে, মানে 11:30টার আগে দিতে পারবে না। এখন পাওয়া যাচ্ছে পুরি সবজি আর খিচুড়ি, ওটার সাথে পাপড় ভাজা। করে বলুন যে আপনারা কারা কারা 11টার সময় লাঞ্চ খান। মেয়ে বদমাইশি করছে, ও 11টার সময় ব্রেকফাস্ট খায়, সেই জন্য ও বলছে এখন কেউ লাঞ্চ খায়। বদমাইশ। মনে হচ্ছে এখানে আমাদের এখন ভাত পাওয়া যাবে না, হয় ওই পুরি সবজি খেতে হবে, যেটা আমরা খাবো না, আবার খিচুড়ি সেটাও খাবো না। তাহলে এখন কি করবো? তাহলে মিষ্টি খেয়ে সেই জন্য অন্য জায়গায় দেখা হচ্ছে, যাবো কিনা। আমরা এখন পারদেশি ধাবার ব্যাংকয়েট হল সেগমেন্টটাতে দাঁড়িয়ে আছি। এই যে পেছনে ওরা বসে গেছে। আসলে এখানে লাঞ্চটা তাড়াতাড়ি সার্ভ করা হবে বললো, সেজন্য আমরা ওখান থেকে এখানে চলে এলাম। এই ভেতরটা বেশ বড়, দেখতে পাচ্ছ তোমরা পিছনে। এই দেখো ভেতরটা কি সুন্দর না, বেশ সুন্দর সাজানো গোছানো, ভালো। ভেতরটা অনেকটা বড়। আমরা অর্ডার করেছি এখানে ভাতের থালি আর একটা পোলাওয়ের থালি, দুটো ট্রাই করে দেবো। থালি সিস্টেমে এখন পাওয়া যাচ্ছে সকালবেলা। বাবার মেয়ের খুনসুটি হচ্ছে, কি খুনসুটি হচ্ছে, আর আমি বসে আছি। এখানকার ভাতের থালি দিয়ে গেছে, কি কি দিয়েছে এখানে? শাক আছে, একটু আলু ভাজা, দই, মিষ্টি, পনির, ডাল, এটা মনে হয় কি বাঁধাকপির তরকারি বলো নাকি সোয়াবিনের তরকারি, আর এখানে একটা বাচ্চি শাড়ি তরকারি আছে, চাটনি আছে, অনেকগুলো আইটেমই দিয়েছে। এই থালির প্রাইস হলো 100 টাকা। এটা আমরা ভেজ থালি নিয়েছি, এর সাথে মাছ টাছ আলাদা করে নেওয়া যাবে।
সব রকম মাছই আছে, মানে ভেটকি, পমফ্রেট, রুই, কাতলা, চিতল আর চিংড়ি, ইলিশ সবই পাওয়া যাবে, ওটা আলাদা করে রেট লাগবে। এই যে চলে এসছে পোলাও থালি, আমরা এটা অর্ডার করেছিলাম। পোলাও থালিটার রেট হলো 200 টাকা। এখানে কি কি দিয়েছে দেখি, একই, শুধু ভাতের বদলে পোলাও, বাদ বাকি সব আইটেম এক, সেম আইটেম। এটা 200 টাকা। আমার মেয়ে পোলাও খেতে চেয়েছে এখন, বসে বড় ভালো লাগছে। ভাতের এই রান্নাবান্না কোয়ালিটি কেমন? আর পোলাওটা মিষ্টি কম কিরে? মিষ্টি নেই আসলে, আমরা বাঙালিরা পোলাও মিষ্টি মিষ্টি খেয়ে বেশি অভ্যস্ত, তো এটা মিষ্টি খুব কম। ভালো স্টিয়ারিংটা ধরো, তুমি বেল্ট ধরে বসে আছো কেন? আরে দাঁড়াও না, ক্লাচ পুরো টিপো। ক্লাচ পুরো টিপেছি, এই তো একে দিয়েছি। চলো একটু ডান দিয়ে কাটাও, আয়না দেখো, আয়না তো দেখতে পাচ্ছি না কিছু, একটু ডানে কাটাও। রিলিজ পার্ক ব্রেক, ঠিক আছে সরব করে দিচ্ছি। দেখতে পাচ্ছি ত্রিপুটি সত্য সামনে থেকে, মাঝখান থেকে আচ্ছা ঠিক আছে, বাদিকে চলো, একটু একটু বাদিকে চলো, সোজা চলো, সামনেই তো মোড় পাবে। এরকম করে গতিতে, কচ্ছপের গতিতে গিয়ার চেঞ্জ করো তো সোজা নেই। লাঞ্চ করে বেরিয়ে চলে এসেছি আমরা। এবার আমাদের এটা হলো 4th টোল প্লাজা আসছে, মালদা ছেড়ে বেরিয়ে এসেছি। না সিঙ্গেল 65 টাকা। আর এখানে হলো আমাদের গাড়ির জন্য লাগছে 65 টাকা, একদিকে যাওয়ার জন্য লাগছে 65 টাকা। 4th টোল প্লাজা, এটা হলো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেড। পারদেশি ধাবা থেকে বেরিয়ে খানিকটা এসেছি, তারপরে এই 4th টোল প্লাজাটা পড়লো। 5-7 কিলোমিটারের মতন এসেছি আমরা। চলে এসেছি, এটা উল্কা মোড়, এটা উত্তর দিনাজপুরে। অলরেডি উত্তর দিনাজপুর চলে এসেছি, এখন বাজে 1:10। ওই খাবারের ওখানে পারদেশি ধাবাতে একটু দেরি হয়েছিল, ওখানে লেগেছিল 1 ঘন্টা মতো। ব্যাস বাদ বাকি সময়ের মধ্যে আমরা 1টার মধ্যে চলে এসেছি এখন উত্তর দিনাজপুরে উল্কা মোড়ে। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, হাঁ করে ঘুমাচ্ছে গো, বুঝছেন, হাঁ করে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। আর ইনি অ্যাটেনশন নিয়ে গাড়ি চালাচ্ছেন এখনো, আর আমি বসে আছি। আমরা এখন যাচ্ছি রায়গঞ্জ বাইপাস রোড ধরে, মানে রাস্তাটা বেশ সুন্দর। এর আগে অনেকক্ষণ ধরে বেশ ভালো রাস্তা পাচ্ছি, খারাপ রাস্তার পাইনি। মালদা টাউনের পর থেকে তো বেশ পুরোটাই ভালো রাস্তা, বেশ আপ ডাউন রয়েছে রাস্তাটা, দেখাচ্ছি এটা। এই দেখো দেখা যাচ্ছে দূর থেকে, দূরে রাস্তাটা একটু উঁচু হয়ে গেছে। আবার এখানে আমরা এখন যাচ্ছি, একটু উপরে উঠলাম, আবার নামবো। এটা যদি এটা ব্রিজ, ফ্লাইওভার, এটা কি সুন্দর রাস্তা। এখন মানে পুরো রাস্তাটাই এখন অব্দি পুরোটাই মোটামুটি ভালো হয়েছে, কিছু খারাপ টারাপ সেরকম পাইনি। ওই প্রপার টাউনের মধ্যে তো ঢুকিনি কোনো জায়গাতেই। মালদাটা পর্যন্ত বাইপাস হয়ে গেল না, আগে মালদার মধ্যে ঢুকতে হতো, শুধু ওই কালিয়াচাকের ওখানে যে একটু ছিল। এটা সে আমাদের বহরমপুর বাইপাস যেটা, আর একটা ওইরকমই লাগছে দেখতে, পুরো ওটার ফ্লাইওভারের মতো, সবগুলো একই রকম লাগছে। রাঁচির পরে এটা আমাদের সেকেন্ড লংগেস্ট ট্রিপ হচ্ছে। কেমন লাগছে? আমার তো এখনো পর্যন্ত খুবই ভালো লাগছে। লং ড্রাইভ আমার সাথে বেশি দূরে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হিসাব মতো রাঁচির থেকে বেশি হবে, কারণ ওখানে ডিসটেন্সটা বেশি হচ্ছে আমাদের। শিলিগুড়ির সঙ্গে আবার ওই দিকটা তো উঠছে হয় পাহাড় বা ডুয়ার্স। মানে এখনো অব্দি আমরা সে নির্দেশে উদ্দেশ্যে যাত্রা করছি দেখি, এখনো বলছে হয় পাহাড় বা ডুয়ার্স, নাহলে হয় লাভা যাবো, নাহলে ডুয়ার্স যাবো, ঝুলিয়ে রেখে দিয়েছে। আমরা লাভাই যাবো, ঠান্ডা পাবো, বাইরে খুব গরম। মানে কত ডিগ্রি দেখাচ্ছে এখন? 36, বাইরে 36 ডিগ্রি। গাড়ির মধ্যে এসি চালিয়ে রেখে দিয়েছি তো বোঝা যাচ্ছে না। এই যে মেয়ে ঘুমাচ্ছে এখনো, আর আমরা যাচ্ছি। এখন বাজে বেলা 1:35, 1:30 বেজে গেছে। 1:30, হ্যাঁ 1:30 বাজে, পুরো 1:30 বাজছে। নারায়ণপুর ডালখোলা সোজা গেলে আরো ক কিলোমিটার যেন বাকি, দেখা করি ডালখোলা। আমাকে দিচ্ছে না গাড়ি চালাতে, একটু বেশ কি ইচ্ছে করছে চালাতে, যা হবে একটুখানি ভাগে পেলাম, তা চালাতেই পারলাম না। ওই জায়গাটাতেই ছিল জাংশন, মোড়ের মাথার ওখানে দিলে হয়, নতুন হাত একটু দেবে ফাঁকা ফাঁকা জায়গায়, আমি তো চালাবো, আমাকে দিচ্ছে না কিছু চালাতে। শিখেছি একটুখানি ইমপ্লিমেন্ট করতে দেবে, ভাবলাম এই যে চলে আসবে কত গাড়ি যাচ্ছে। আমাদের মতো অনেক টুরিস্ট যাচ্ছে দেখলাম, গাড়ি ছাড়াও বাইক নিয়ে যাচ্ছিল বলো অনেকগুলো। বাইকে এখন লোকে যাচ্ছে, এখন বাইকে শুধু ছেলেরা না, মেয়েরাও আছে সাথে, বিশাল ব্যাপার। ভালোই লাগছে যেতে গাড়িতে করে।
একটু ভয় ভয় লাগছে যদি পাহাড়ে ওঠার ব্যাপার প্রথম পাহাড়ে যা একটা আসল চ্যালেঞ্জিং, ওটা দেখাতে হবে কেমন চালিয়ে নিয়ে যাচ্ছ আমাদের। তাহলে সামনে আবার সামারা কিছু না, আমরা কোথাও যাবো না। আবার টোল আসছে, এটা আমাদের এবারে 5 নম্বর টোল আসছে। টোল দিতে হচ্ছে কত, বাপরে এখনো অব্দি কতগুলো টোল দিয়ে এলাম, আরো দিতে হবে। কত আন্দাজ হচ্ছে বলছে 1100 টাকা, তাই তো? যেতে 1100, আবার ফেরার সময় লাগবে। আমাদের তো বহরমপুর থেকে কম, কলকাতা থেকে যারা আসছে 1100 টাকার উপরে। কলকাতা থেকে যারা আসছে 1100 টাকার উপরে লাগছে আসতেই, নর্থ বেঙ্গল যেতে। আমরা বহরমপুর থেকে আসছে বলে একটু কম, দেখা যাবে লাস্টে বলবো কত লাগছে। এবার এইটা হচ্ছে গিয়ে 5 নম্বর টোল। এইটাতে কত টাকা লাগবে এই টোলটাতে? এক এক জায়গায় এক রকম রেট, কম তো কোথাও নিচ্ছে না বেশি। বাবা মিনি উঠে গেছে ঘুম থেকে। মিনি হ্যালো, ঘুম হলো? মেয়া মেয়া করে ঘুম হয়েছে তোমার? ও বাইরে কি গরম, রোদের তেজ দেখে বোঝা যাচ্ছে। মানে গাড়ির মধ্যে এসি ছাড়া তো বসার কোনো মানে উপায়ই নেই। এখন আমরা মণিডাঙ্গা ক্রস করছি। মণিডাঙ্গা এখনো তো আরো অনেক কিলোমিটার, মানে 170 কিলোমিটার বাকি আছে না এখনো। শিলিগুড়ি ঢুকবো না তো, শিলিগুড়ি যদিও ঢুকবো না আমরা, দেখা যাক কোথায় নিয়ে যায়, কোথায় যাই। আমরা এখন পূর্ণিয়া মোড়, এই ডান দিকে কিষানগঞ্জ যাব, কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। এই মোড়টা তাহলে এই মোড় থেকে আমরা ডান দিক ঘুরবো। মোড়ে সিগন্যাল দাঁড়িয়ে গেলাম। এই মোড়টা পূর্ণিয়া মোড়, ওইটাই পূর্ণিয়া মোড়। এতক্ষণ সবই বাংলায় লেখা ছিল, এবারে হিন্দিতে লেখা ঢুকছে। এখান থেকে আমরা ডান দিক যাবো কিষানগঞ্জ। পূর্ণিয়ার মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে ন্যাশনাল হাইওয়ে 27 ধরেছি। এটাতে এখন 53 কিলোমিটার যেতে হবে। সময় ওই 2 ঘন্টা একটু কম দেখাচ্ছে, লাগবে। NH27, এটা কিন্তু রাস্তাটা বেশ খারাপ, আর রাস্তা খুব এবড়ো খেবড়ো, খুব জার্কিং হচ্ছে। মানে উঠে গেছে ওপরে লেয়ারটা পুরো, তাই না? পিচের লেয়ারটা পুরো উঠে গেছে। এই রাস্তাটা খারাপ, NH27। স্মুথ রাস্তা থেকে এসে দবং করে খারাপ রাস্তায় পড়েছি। কেমন লাগছে এখানে চালাতে হবে? ভালো লাগছে না, সেই আবার আমাদের বেলটা নামতলা রোডের মধ্যে। তো আমাদের ওইদিকে যেমন এই কি ধুলো সামনে যে না যাচ্ছে, কত ধুলো। এবার আবার আমাদের 6 নম্বর টোল। এটা রাস্তা কন্ডিশন কিন্তু এখানে খারাপ, এই NH27, অথচ এখানে টোল লাগছে। আবার সূর্যপুর টোল প্লাজা, ক টাকা লাগছে এটাতে? এই সূর্যপুর টোল প্লাজাতে আমাদের লাগলো 35 টাকা। রাস্তা খুব খারাপ ছিল, পুরো ভাঙাচোরা রাস্তার জন্য আবার উল্টে 35 টাকা দিতে হলো। যে ব্যারিকেড করেছে ও সেখানে কাজ করবে বলে, ওই জন্য আমাদের এদিক দিয়ে আবার গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, মানে ইয়ে করাচ্ছে, টার্নিং নেওয়াচ্ছে। আমরা বিহারে কিষানগঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। ওই NH27 পড়ার পর থেকে রাস্তা ভালো না, রাস্তা ভাঙাচোরা, কাজ হচ্ছে কিছু কিছু জায়গায়, খারাপ রয়েছে। এখন ওই কিষানগঞ্জে ঢুকেছি, বিহারের মধ্যে এখনও রয়েছি। এখন বাজে 3টে। বিহারে ঢুকে থেকে এবারে দেখা যাচ্ছে চতুর্দিকে হিন্দিতে হোর্ডিং। কালচারটা একটু আলাদা। এই যে অনেক রামনবমী আসছে, সেই জন্য এত রামের হোর্ডিং, তাই না? 6 এপ্রিল না? হ্যাঁ, 6 এপ্রিল রামনবমী, 6 এপ্রিল রামনবমী, সেই জন্য হোর্ডিং পড়েছে। তো রামনবমীর হোর্ডিং তো আর পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় না খুব একটা, বিহারে ঢুকে ঢুকে দেখা যাচ্ছে। দেখো কিষানগঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছে গাড়ি বলতে। এই যে এখানে শিলিগুড়ি আর 97 কিলোমিটার বাকি আছে, আর গুয়াহাটি এখান থেকে 550। ওই সব জায়গাগুলো ওই গুয়াহাটি ওই জন্য ট্রেনেই যেতে হয়। আমরা এখন ওই NH27 এর ওপরে আছি, মানে একটু আগে আরেকটা পেট্রোল পাম্প একটু ব্রেক নিয়েছিলাম, টি ব্রেক নিয়েছিলাম, আর ফ্রেশ হলাম। এখন বাজে 4:10। তো এখনও NH27টা শেষ হয়নি। তো NH27 এর টোটাল বোধ 53 কিলোমিটার মতো আসতে হচ্ছে, গুগল যা দেখিয়েছে। তো পুরো রাস্তাটাই খারাপ, খুব সামান্য জায়গা ভালো, ওই মানে রিপেয়ারিং করেনি, ওই তাপি মেরে চালিয়েছে, ওপরের লেয়ারটা উঠে গেছে বিভিন্ন জায়গাতে। এই রাস্তাটা এখন আমরা খারাপ পেলাম। এই পুরো একবারে বহরমপুর থেকে আসার পথে এই প্রথম এই NH27 এর রাস্তাটুকু খারাপ পেলাম, বাদ বাকি সব জায়গা খুবই ভালো পেয়েছে। আর বাকিটা দেখা যাক NH27 এর পরে রাস্তা কেমন পাই। এই যে NH27 এ আমাদের আরও 50 কিলোমিটার যেতে হবে, কারণ আমরা এবারে গাজলডোবার দিকে যাচ্ছি।
ভাবছি একটু এগিয়েই থাকি, কারণ আমরা লাভার দিকটা যাব, তাই গাজলডোবা চলে যাবো বলে আমরা এই রুটটা ধরলাম এবারে। আমরা পশ্চিম মকরন্দপুরে আছি এখন। তো অবশেষে চা বাগানে দেখা পাওয়া গেছে, মানে দু সাইডে অনেক টি এস্টেট রয়েছে দেখলাম, তা তার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন বেশ গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে এবারে, আর রাস্তাটা এখন মোটামুটি, এটা এখনো NH27 গুগল দেখাচ্ছে, কিন্তু অনেক আগে একটা সেই ডিভাইডার ওখানে ছিল, ওখানে NH31 লেখা ছিল, মনে হয় NH31 হয়ে গেছে এখন, গুগলে মনে হয় একটা ভুল দেখাচ্ছে। তাহলে যাই হোক, এখান থেকে আমরা যেখানে রয়েছি এখান থেকে এখন দার্জিলিং দেখাচ্ছে 124 কিলোমিটার, আর শিলিগুড়ি 52 কিলোমিটার। তো এদিকে যাচ্ছি পশ্চিম মকরন্দপুর ছাড়িয়ে কিছুটা, এই দু সাইডে এখন অল্প অল্প দেখতে পাওয়া যাচ্ছে, এরকম ফাঁকা জায়গা। আবার একটু আগে একটা চা বাগান ছিল, বেরিয়ে এলাম, আবার সামনে দেখতে পাবো। আর এখন বাজে বিকেল 4:50। বাড়ি থেকে অলরেডি 360 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া হয়ে গেছে, সেই সকাল 7টা থেকে বিকেল 4:50 অবধি টানা চলছে। মাঝখানে 2-3 বার ব্রেক নেওয়া হয়েছে যদিও। আরো কত কিলোমিটার যাবো আমরা? আরো 60 কিলোমিটার যাব, মানে গাজলডোবায় স্টে করবার ইচ্ছে আছে আজকে, তারপর কালকে ওখান থেকে আবার লাভার জন্য যাত্রা শুরু হবে। 370 কিলোমিটার রাস্তাকে পাড়ি দেওয়া হয়ে গেছে। এখন আমরা চা বাগানের সামনে দিয়ে যাচ্ছি। চা বাগান দেখে বেশ ভালোই লাগছে আমাদের, মানে আমাদের চা বাগান আমাদের জানান দিচ্ছে যে পাহাড় চলে এসছে, পাহাড় কাছে চলে, ভালোই লাগছে। আর এখন বিকেল প্রায় 5টার সময়, বেশ আলোটা মায়াবী আলো, ভালোই লাগছে। কবি একবারে কথা। এই বাড়িটা দেখাচ্ছি দু সাইডে চা বাগানটা, এই যে চা বাগান দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। আর দু সাইডে এইদিকে চা বাগানটা দেখা যাচ্ছে, এর আগে শুধু দু সাইডে খালি ছিল, রাস্তা ছিল। এটা ভালো, এইখানে সবুজ চা বাগান, এটা চা বাগানটা পুরনো ছিল, এটা নতুন। এই চা বাগানটা কতটা এরিয়া জুড়ে চা বাগান, এখন রাস্তা ভালো পেয়েছি। এই মাঝে মাঝে এরকম কাজ হচ্ছে টুকটাক। আবার টোল আসছে, এটা আমাদের আজকে 7 নম্বর টোল। ন্যাশনাল হাইওয়ে 27 যাচ্ছি নাকি, তার উপরে 7 নম্বর টোল। এখানে আবার কত টাকা লাগছে দেখি, NH31 এর উপর। এটা কত টাকা লাগলো এটাতে? ও জানো না, ফার্স্ট টাইম কেটে নিল তো সবে। ভালোই লাগছে একবারে, 70 টাকার নিচে 60 টাকার নিচে তো কোথাও হচ্ছেই না, এখানেও তাই হবে। NH10 ধরতে বলছে এবার আমাদের, NH10 ধরছি আমরা। ইউটার্ন নিতে হবে বলেছে, খানিকটা এগিয়ে গিয়ে এখান থেকে আবার ইউটার্ন নিয়ে NH10 ধরবো। আর দেখাচ্ছে 24 মিনিট, ওই আধ ঘন্টা মতন আছে যেখানে আমরা যেতে চাইছি সেখানে, তার মানে গাজলডোবা। এই তো চলে এসছে পারে গাজলডোবা, আর এখান থেকে 26 কিলোমিটার দেখাচ্ছে। বলো কি বলবে, একদিনে কত কিলোমিটার হলো তোমার আসা? 420 কিলোমিটার হবে আজকে। 420 কিলোমিটার একদিনে। এই যে ওদলাবাড়ি যাবো কালকে, আমরা ওদলাবাড়ি যাবো আজকে। এখন একবারে বহরমপুর থেকে আমরা সরাসরি গাজলডোবা যাচ্ছি। তো এর আগে গতবারের ট্রিপটা যেটা ছিল রাঁচি, ওটাতে একদিনে মনে হয় আমরা 400 কিলোমিটার যাইনি, তার থেকে একটু কম যেতে হয়েছিল। তো ওইদিকে রাস্তা অনেক খারাপ পেয়েছিলাম, এইদিকে রাস্তা যে খুব ভালো, সেজন্য তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, চালিয়েও আরাম হচ্ছে, আমরা পাচ্ছি ট্রিপটা টানতে। এই যে চালিয়ে যাচ্ছে খুব মন দিয়ে। চলো আজকে ওদলাবাড়ি যাই। কালকে যাবো আমরা ওদলাবাড়ির দিকে। গাড়ি নিয়ে এই ঘুরে বেড়ানোটা নেশা, লাগেজ ফাগেজ কিছু টানতে হচ্ছে না। দীপি তো বসে আছি এত ঘন্টা, মাঝে মাঝে একটু ব্রেক নেওয়া হয়েছে ঠিকই, ভালো ব্রেক নিলে ভালো লাগে, ভালো লাগছে তাই না? ব্রেকটা নিলে ভালো লাগে, ব্রেকটা নিলে ভালো লাগে। খেয়ে অনেক ঘন্টা ধরে বেশি থাকা যায় না। হোটেল ক্যানাল ভিউ যাচ্ছি আমরা, আর 10-11 মিনিটের রাস্তা বাকি আছে। এই যে বাঁদিকে হলো খালটা, তিস্তা মহানন্দা কি যেন দেখলাম, ক্যানাল, তিস্তা মহানন্দা ক্যানাল এটা। তো এই পাশ দিয়ে রাস্তাটা বেশ ভালো। এখান দিয়ে এখন আমরা যাচ্ছি হোটেলের জন্য। এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে। সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এইটা সেই আবার ওইরকম হলো, ওটার মতো হলো, পুরো অন্ধকার, রাস্তাটা বেশ সুন্দর। বাঁদিকে আসলে কাজ হচ্ছে, এই ব্রিজটা বন্ধ আছে, সেই জন্য ব্রিজ ক্লোজড বলে নিচের রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এই যে এই ব্রিজটা বন্ধ, এই রাস্তাটা আপ ডাউন, উঁচু নিচু, সেই অনেকটা রাঁচির মতো।
চলে এসেছি আমরা গাজলডোবাতে, যেখানে আমরা থাকবো বলে ঠিক করেছিলাম। মানে এটা ইউটিউব থেকে দেখে এসেছিলাম। এই যে রাত্রিবেলা দেখতে পাওয়া যাচ্ছে এটা হোটেল লেক ভিউ, এদের এখানে বার আছে, বাইরে রেস্টুরেন্টও আছে, রেটটা একটু বেশি, আর কার পার্কিং এরিয়া রয়েছে, যেটা আমাদের দরকার ছিল আসলে। দিনের বেলা আমি ভালো করে দেখাতে পারবো, এখন আপাতত এটুকুই থাক, যাই ভেতরে রুমটা দেখি। আর এই যে রুমটা এটা আমাদের পড়লো, অনস্পট বুকিং করেছি, 2000 টাকা লেগেছে। একটাই সমস্যা, এটা হলো গিয়ে 5-7 বেড, এতে আমাদের 3 জনের কি করবে জানি না, সেটা নিয়ে এরা বাপ মেয়ে খুব চিন্তিত। এসি আছে, এসি চালিয়ে দিয়ে গেছে, পাখাও রয়েছে, আর এইদিকে একটা মিরার দেওয়া রয়েছে, পাশে ক্যাবিনেটটা এখানে রয়েছে, টিভি রয়েছে, টিভি চালিয়ে দিয়ে গেছে, ফ্রি ওয়াইফাই আছে, এখানে 2টো বসার চেয়ার আছে, টেবিল আছে, এমনি বেশ ভালো, সাইজও একদম ছোটও নয়, ঠিকঠাকই আছে। বাথরুমটা দেখায় একটু, ওয়াশরুমটা, প্রপার্টিটা আসলে নতুন, এই যে ওয়াশরুমটা, গিজার রয়েছে, ভালো, এমনিতে ভালো, বেশ ভালোই প্রপার্টিটা, রেটটা একটু হাই, ভালোই লাগছে। এখানে গেটটা, এই রুমটা লেগেছে আমাদের 2000 টাকা উইথ জিএসটি নিয়ে। মেক মাই ট্রিপে ওরকম টাইপেরই দেখাচ্ছিল, এবার এখানেও খুব একটা নেগোশিয়েট করলো না, যদিও পুরো ফাঁকা, আমরা অফ টাইমে এসেছি, আর একটা ফ্যামিলি রয়েছে দেখলাম। আর আপাতত এই রুমে একটা রাত থেকে আবার কালকে ভোর ভোর বেরোবো। তো আমাদের এই 2000 টাকার রেটটা নিচে, এটাতে ব্রেকফাস্টটা ইনক্লুড নয়, ব্রেকফাস্ট ইনক্লুড করলে 2300 টাকা লাগবে বলেছিল। তো আমরা উইদাউট ব্রেকফাস্টই রাজি হয়ে গেছি, কারণ সকালবেলা বেরিয়ে যাবো, রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো। ক্যানাল ভিউ হোটেলের রেস্টুরেন্ট ফাঁকা রয়েছে, কেউ সেরকম নেই এখন 8:30 বাজে, আমরা এসেছি ডিনার করে নেবো বলে, কাল আবার সকাল সকাল বেরোনো আছে। এখানে আর কি আশেপাশে সেরকম ডিনারের অপশান নেই, মানে করতে গেলে এখানেই করতে হবে, আশেপাশে সেরকম রেস্টুরেন্ট বা সেরকম ছোটোখাটো দোকান ফোকান নেই, আর বেরোতে গেলে হেঁটে হেঁটে সেরকম যাওয়া যাবে না, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখানকার রেস্টুরেন্টেই খাবারটা খেয়ে আমরা অর্ডার করেছি তন্দুরি রুটি আর কড়াই পনির, প্লেন, বেশি কিছু করিনি। তন্দুরি রুটি এক একটা হচ্ছে গিয়ে 30 টাকা করে, আর কড়াই পনিরটা কত নিয়েছে? 269। তবে এর সাথে কিন্তু জিএসটি অ্যাড রয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে থাকছে আমাদের পাহাড়ে ওঠার গল্প, গাজলডোবা থেকে সরাসরি লাভা, তাই চোখ রেখো আমাদের চ্যানেলে।